সো এই ভিডিওতে তোমাদের আমি সেকেন্ড সেমিস্টার ইএনভিএস এর সাজেশনস দিয়ে দিচ্ছি শিফট ওয়াইজ। এর আগের যে ভিডিওটা আমি পোস্ট করেছিলাম ওখানটায় তোমাদের বলে দিয়েছিলাম যে কোনগুলো পড়বে অ্যান্ড কোন শিফটের কিভাবে পড়বে। তো তোমাদের বলেছিলাম যে তোমরা হচ্ছে কি শিফট ওয়াইজ চাইলে বলো, অনেকে বলেছে, ওই কারণের জন্য একটা শিফট ওয়াইজ পোস্ট করে দিচ্ছি। প্রথমে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলে দিই। বেসিক্যালি যেহেতু হচ্ছে কি তোমাদের এই ভিডিওতে আমি শিফট ওয়াইজ দিচ্ছি, তো প্রথমের দিকে আমি হচ্ছে কি ডে শিফটের সমস্ত চ্যাপ্টারের বলবো, দেন তারপর হচ্ছে কি যে মর্নিং শিফটের কোশ্চেন্সগুলো বলবো সমস্ত চ্যাপ্টারের, দেন তারপর হচ্ছে কি ইভিনিং শিফটের বলবো। তো আমি বেসিক্যালি হচ্ছে কি তোমাদের সুবিধার্থে টাইম ডিউরেশনসটা কমেন্ট বক্সে পিন করে দেবো, যে ডে শিফটের কোশ্চেন্সগুলো আমি এই টাইমের মধ্যে বলছি, মর্নিং শিফটের কোশ্চেন্স আমি এই টাইমের মধ্যে বলছি, তাহলে হচ্ছে কি যার যে শিফট রয়েছে সেই শিফটে স্কিপ করে গিয়ে দেখতে পারবে, এটা একটা জিনিস। আর একটা হচ্ছে কি যে আমি তোমাদের কয়েকটা এমসিকিউ দিতে চাইছি ফ্রিতে। সো আমার কাছে কতগুলো রেফারেন্স বই আছে, তো ওই বইগুলো থেকে আমি তোমাদের কিছু এমসিকিউ দেবো এবং হচ্ছে কি যে কিছু এসএকিউ এর কোশ্চেন্স দেবো, ঠিক আছে? তো ওই পিডিএফটা তোমরা কীভাবে পাবে? ওই পিডিএফটা দেখবে এই ভিডিওটার কমেন্ট বক্সে, যেখানটা টাইম ডিউরেশনস থাকবে সেখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানটায় তোমরা এমসিকিউ পেয়ে যাবে এবং এসএকিউ পেয়ে যাবে বাংলা প্লাস ইংলিশ ভার্সানে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে কি যে তোমাদের আমি এই পিডিএফটা দিয়ে দেবো, মানে শিফট ওয়াইজ এটা একটা দিয়ে দেবো, এবং আগের যে ভিডিওটা পোস্ট করেছিলাম যেখানে সাজেশনস এবং চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন্স লেখা ছিল সেটা দিয়ে দেবো, ঠিক আছে? তাহলে দুটো হচ্ছে কি যে কোশ্চেন্স পিডিএফ অ্যান্ড এমসিকিউ এসএকিউ পিডিএফ ফ্রিতে দিচ্ছি আমি। আর তারপরে এটা টাইম ডিউরেশন, এটা গেল মেন ফান্ডা। এবং আরেকটা জিনিস তোমাদের কিছু জিনিস বলে দিই, ঠিক আছে? ইম্পর্টেন্ট কথা। দেখো, আমি তোমাদের এর আগের ভিডিওতে কি বলেছিলাম, যে কোশ্চেন্সগুলো কোনো একটা পার্টিকুলার শিফটে চলে এসেছে, সেই শিফটে হচ্ছে কি যে যদি 5 মার্কসের হিসেবে আসে ওই প্রশ্নটা, তাহলে সেই শিফটে আর 5 মার্কসের পড়ে না খুব একটা, ঠিক আছে? আমি দেখেছি, আমি প্রায় 5-6 বছর ধরে সাজেশন ভিডিও পোস্ট করতে পড়ে না। তাও ক্যালকাটা ইউনিভার্সিটির বিশ্বাস নেই, তোমরা সবাই জানো। ওই কারণের জন্য আমি একটা কথা বলে দিচ্ছি, আদারওয়াইজ তোমাদের মধ্যে সবাই তো সমান নয়, আদারওয়াইজ পরীক্ষার পরে হচ্ছে কি যে আমাকে গালাগাল শুনতে হবে। ওই কারণের জন্য বলে দিচ্ছি একটা কথা, ভালো করে শুনে নাও। ধরো ডে শিফটে একটা প্রশ্ন পড়েছে, সাপোজ ধরতে বলছি বোঝার জন্য, যে ধরো ডে শিফটে একটা প্রশ্ন পড়েছে 5 মার্কসের হিসেবে সাইলেন্ট ভ্যালির প্রয়োজনীয়তা লেখো, বা লক্ষ্য কী ছিল, সাইলেন্ট ভ্যালির প্রয়োজনীয়তা বা লক্ষ্য 5 মার্কস হিসেবে পড়েছে, ঠিক আছে? তো আমি কি বলেছি, যে সাইলেন্ট ভ্যালি যেহেতু ডে শিফটে 5 মার্কসের জন্য পড়ে গেছে, তো সাইলেন্ট ভ্যালি হচ্ছে কি যে তোমাদের আর ডে শিফটের জন্য পড়তে হবে না এইবারে, তুমি হচ্ছে কি অন্য যে সমস্ত আন্দোলন আছে দেন সেগুলো পড়ো, এটা বলেছি, তোমরা সেই হিসেবে করছো। বাট ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এটাও করে, ধরো 2024-এ সাইলেন্ট ভ্যালির হচ্ছে কি যে উদ্দেশ্য দিয়েছিল আর হচ্ছে কি লক্ষ্য দিয়েছিল 5 মার্কসের জন্য। তো আমি বলেছি যে যেহেতু ওরা 5 মার্কসের জন্য দিয়ে দিই সাইলেন্ট ভ্যালি, আর করতে হবে না ডে শিফটের জন্য বা কোনো একটা শিফটের জন্য। বাট ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু এটাও করে, যে সাইলেন্ট ভ্যালির লক্ষ্য আর উদ্দেশ্যে চলে এসেছে, তো সাইলেন্ট ভ্যালির হচ্ছে কিছু গুরুত্বটা দিয়ে দিল, ঠিক আছে? এটাও কিন্তু করে, এটা কিন্তু মাথায় রাখবে, বলে দিলাম। বাট আমি যেটা অ্যাজ ইউজুয়াল হয় ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, কোনো একটা পার্টিকুলার টপিক 5 মার্কসের দিলে সেই টপিকটা আর পরবর্তী ইয়ারে 5 মার্কসের জন্য দেয় না, সেই বেসিসেই আমি তোমাদের কোশ্চেন্সগুলো বানিয়ে দিয়েছি শিফট ওয়াইজ, ওইভাবেই ভালো করে করো। বাট আমার এই কথাটা ভালো করে মাথায় রাখবে, আদারওয়াইজ নইলে কেউ বলবে দাদা তুমি এই প্রশ্নটা বলেছিলে 5 মার্কসের জন্য পড়বে না, এটা পড়েছে, দেন তারপরে আমাকে কথা শোনাবে। তার কারণ এরকম সিচুয়েশনস আমি ফেস করেছি। একবার পলিটিক্যাল সায়েন্স নাকি হিস্ট্রি নাকি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে আমি 6টা প্রশ্ন দিয়েছিলাম, 6টা পোস্টের মধ্যে একটা প্রশ্ন পড়েছিল, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আসার চান্স সব থেকে বেশি, ওটা বাদ দিয়ে আনফর্চুনেটলি বাকিগুলো পড়ে গেছে, মানে বাকি 6টার মধ্যে 5টা কি 4টে পড়ে গেছে। তো একটা স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছে যে নর্মালি এই প্রশ্নটা কোথায় গেল, ও কিন্তু এটা বলছে না যে দাদা ওটা পড়েনি, বাকি 4টে বা 5টা প্রশ্ন কেমন ছিল, ওটা বলছে না। তো ওই কারণের জন্য বলে দিলাম, যে প্রশ্নটা যে শিফটে 5 মার্কসের পড়েছে সেই শিফটে আর 5 মার্কসের পড়ার চান্স নেই। বাট প্রশ্নটা যদি হচ্ছে কি এরকমভাবে নর্মালি হচ্ছে কি উদ্দেশ্য আর গুরুত্ব দেয়, নেক্সট ইয়ার কিন্তু উদ্দেশ্য আর লক্ষ্য দেয়, তা নেক্সট ইয়ার কিন্তু গুরুত্বটাও 5 মার্কসের জন্য দিলেও দিতে পারে, এটা ক্লিয়ার করে দিলাম। তাহলে আমাকে আর গালাগাল শুনতে হবে না। আর একটা কথা, তোমাদের যদি কারো ইএনভিএস বা এইসির এখনও নোটস না কেনা হয়ে গিয়ে থাকে, আমি তোমাদের এই মাসের 31 তারিখ অবধি ইএনভিএস এর নোটস আর এইসির নোটস একদম প্রাইস কমে দিয়েছি। ইএনভিএস এর নোটস 199 ছিল, এইসির নোটস হচ্ছে কি 199 ছিল। তো আমি ইএনভিএস এর নোটস কমিয়ে হচ্ছে কি যে 69 করেছি, আর এইসিরও নোটস কমিয়ে হচ্ছে কি 69 করেছি। যারা নিতে চাইছো এই নাম্বারে
পে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তোমরা মেসেজ না করে ডিরেক্টলি হচ্ছে কি নোটসের কথা গিয়ে বলবে দাদা এই নোটস লাগবে, বা তুমি ডিরেক্টলি এই নাম্বারে পে করে দেবে, আর নাম দেখতে পাবে অরূপ লেখা থাকবে, পে করে দিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদের নোটস দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে ইএনভিএস এর নোটস হচ্ছে কি যে 6/9 করে দিয়েছি আমি 33 অক্টোবর অবধি, তারপরের তারিখ থেকে কিন্তু আবার 1/9 হয়ে যাবে, দেন তারপরে আবার এইসির নোটসে কিন্তু 6/9 করে দিয়েছি। যারা দিতে চাইছো এই নাম্বারে পে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, নোটস কিন্তু দিয়ে দেবে। আর একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা কিন্তু আর একটা জিনিস কোথাও পাবে না, অনেকটাই টাইম নিয়ে নিচ্ছি আমি, সেটা হচ্ছে কি যে আমার কাছে 2001 থেকে 2024 কি 23-24 অবধি প্রিভিয়াস এর কোশ্চেন্স আছে এমসিকিউ এর সলিউশনস। ঠিক আছে, সেটাও কিন্তু তুমি নোটসের মধ্যে পাবে, হয়তো আমি পরবর্তীকালে ইউটিউবে পোস্টও করতে পারি। আর চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ইএনভিএস সলিউশনস প্লাস সাজেস্টিভ কোশ্চেন আনসার পাবে। সরি অনেকটা টাইম নিয়ে নিচ্ছি, চলো কোশ্চেনগুলো দেখে নিই। ডে শিফটের জন্য তোমাদের প্রথমেই বলেছি যে ডে শিফটের প্রথম অধ্যায়টা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যারা ডে শিফটে রয়েছে এই প্রথম অধ্যায়টা খুব ভালো করে যাবে, তার কারণ ডে শিফটে প্রথম অধ্যায় থেকে এর আগের বারে কোনো রকম 5 মার্কসের প্রশ্ন পড়েনি। তাহলে কোন প্রশ্নগুলো করবে, টিপিক্যালি সম্মেলন বা ঘোষণাপত্র বা ডিক্লারেশনস কি লেখো। এবার আমি তোমাদের এই সাজেশনসটা এমনভাবে প্ল্যানিং করে দিয়েছি যে এর থেকে তোমরা 2 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাবে, 5 মার্কসের কমন পেয়ে যাবে, প্লাস হচ্ছে কি এমসিকিউ কমন পেয়ে যাবে। যদি কোনো ভালো বই থেকে তুমি এমসিকিউ পড়ো, দেখবে এই প্রশ্নগুলো করে নেওয়ার পরে তোমার দেখবে সবগুলো এমসিকিউ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে প্ল্যানিং করা। নেক্সট প্রশ্ন দেখো, পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার সম্পর্ক আলোচনা করো, বা পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো। নেক্সট হচ্ছে কি পরিবেশগত শিক্ষা কাকে বলে, পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যগুলো লেখো, বা পরিবেশ শিক্ষার তাৎপর্য আলোচনা করো, বা পরিবেশ শিক্ষার উপাদান, ঘুরে ফিরে কিন্তু দিতে পারে। নেক্সট হচ্ছে কি যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির উপায়গুলির লেখো, পরিবেশ শিক্ষা দর্শনের সম্পর্কে আলোচনা করো। এই 4টে প্রশ্ন প্রথম অধ্যায় থেকে 5 মার্কসের জন্য পড়লে হয়ে যাবে। এখান থেকে যদি 2 মার্কসও দেয় তাহলে কিন্তু তুমি করতে পারবে। ঠিক আছে, 2 মার্কসে কেমনভাবে ঘুরে ফিরে দেয়, তোমরা অন্য শিফটের প্রশ্ন আমি 2 মার্কসের জন্য রেখেছি, এই থেকে দেখে নিতে পারো, বাট তোমাদের 2 মার্কসের এখান থেকে না করলেও চলবে, এইগুলো করলে হয়ে যাবে। তাহলে এই 4টে ভালো করে নেবে, এই 4টে করে নিলে তোমাদের দুটো প্রিভিয়াস ইয়ারে কভার হয়ে যাবে। এই দুটো প্রিভিয়াস ইয়ার সেপারেটলি করতে লাগবে না, এই দুটো প্রিভিয়াস ইয়ার বেসিক্যালি এটা করলে হয়ে যাচ্ছে, তাই এটা আর করতে লাগবে না। নেক্সট আছে চ্যাপ্টার 2 ডে শিফটের জন্য। প্রথম হচ্ছে কি যে পরিবেশগত আইন কাকে বলে, পরিবেশগত আইনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো, বিভিন্ন প্রকার পরিবেশগত আইনগুলো লেখো। এই প্রশ্নটা একটু থিম হিসেবে আসতে পারে, বা তোমাদেরকে ঘুরিয়ে ফিরে দিতে পারে যে কোনো একটা আইন সম্বন্ধে আলোচনা করো। তো বলবে ধরো পরিবেশ সুরক্ষা আইন আলোচনা করতে বললো ধরো শুধু, তাহলে হচ্ছে কি তুমি পরিবেশ সুরক্ষা আইনের ডেফিনেশনস দিলে, কবে হয়েছে এটা মেনশন করা আছে, দেন তারপরে কিসের জন্য করা হয়েছে। তাহলে যে আইনের থ্রুতে পরিবেশ রক্ষা করা হচ্ছিল, দেন সেই আইনকে বলা হচ্ছে কি পরিবেশ সুরক্ষা আইন। আর কত সালে করা হয়েছিল, 1986 সালে, এবং এর উদ্দেশ্য কী ছিল, পরিবেশকে রক্ষা করা। আরও 2-4টে পয়েন্ট তুমি দিয়ে দিলে, মুখস্থ করতে লাগবে না, যেমনভাবে বলছি তেমনভাবে লিখলে, বুঝা গেছে। হয় এইভাবে দেবে, যখন তোমাকে এইভাবে দিলে, এই যখন প্রত্যেক কটা আইনের প্রকারভেদ জিজ্ঞাসা করবে তখন এই সমস্ত আইন তোমাকে মেনশন করতে হবে, আদারওয়াইজ যে কোনো একটা আইন কোন দিতে পারে। এবার সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি তোমাদের বন সুরক্ষা আইন, তারপর হচ্ছে কি যে অরণ্য সুরক্ষা আইন আর জীব বৈচিত্র্য আইন, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে কি দেখো, যে কোনো দুটি আন্তর্জাতিক চুক্তি সম্বন্ধে আলোচনা করো, এবং যে এখানটায় যে সমস্ত আন্দোলনের কথা এখানটায় মেনশন করা আছে, বা চুক্তির কথা এখানটায় মেনশন করা আছে, সেই চুক্তিগুলোর তোমরা যারা ডে শিফটে রয়েছে উদ্দেশ্যটা ভালো করে পড়বে, আর গুরুত্ব বা প্রয়োজনীয়তা ভালো করে পড়বে। ঠিক আছে, প্রথম হচ্ছে কি মন্ট্রিয়াল প্রোটোকল, তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কিয়োটো প্রোটোকল, এটা সব থেকে বেশি তারপর ইম্পর্টেন্ট, দেন তারপর হচ্ছে কি 3 নম্বরে এজেন্ডা 21, তোমরা 2 মার্কসের জন্য করো, বাকি 3টে প্রোটোকল করে নেবে। এখান থেকে তোমরা একটা প্রশ্ন 5 মার্কসের জন্য বিশাল আসার চান্স আছে। ঠিক আছে, আমি ওইভাবে বলছি না, আমাকে কথা শোনার পরে। নেক্সট আর একটা 3 নম্বর প্রশ্ন, পরিবেশগত নীতি কি, পরিবেশগত নীতি বাস্তবায়নের সমস্যা বা ভুল লেখো। কী কী সমস্যা ফেস করতে হয় পরিবেশগত নীতি প্রণয়ন করার জন্য। ঠিক আছে, তাহলে এখান থেকে 3টে প্রশ্ন দিয়েছি ডে শিফটের জন্য, ভালো করে নেবে। এবার 3 নম্বর দেখো, 3 নম্বর চ্যাপ্টার ডে শিফটের জন্য প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন, সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, পুনর্বাসন ও পুনঃসংস্থান কি, স্থাপন কি, এর প্রয়োজনীয়তা কেন বা গুরুত্ব, সুবিধা অসুবিধা লেখো, সমস্যাগুলো লেখো বা পার্থক্য লেখো। এই দুটোর পার্থক্য দিয়ে দেয়, বা এইগুলোর প্রয়োজনীয়তা কেন হয় বা সমস্যাগুলি কি সেটা দিয়ে দেয়। নেক্সট হচ্ছে কি যে কোনো দুটি পরিবেশ আন্দোলন সম্বন্ধে লেখো। তোমাদের এইবারে 2025-এ ডে শিফটের জন্য নর্মদা বাঁচাও আন্দোলন আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো ভালো করে করে নেওয়ার পরে বৃষ্টি আন্দোলনটা ভালো করে নেবে। ঠিক আছে, দুটো আগে করবে, দেন তারপরে 3 নম্বরটা। নেক্সট প্রশ্ন দেখো, সংস্কৃতি কাকে বলে, পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক বা পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির ভূমিকা, বা সংস্কৃতি কীভাবে পরিবেশ সংরক্ষণে প্রভাবিত করে। ঠিক আছে, নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশ নৈতিকতা, পরিবেশ বা নীতিবাদ বা নীতিশাস্ত্র সম্পর্কে আলোচনা করো, প্রকারভেদ লেখো। ঠিক আছে, নীতিশাস্ত্রের প্রকারভেদ,
বা পরিবেশ নীতিবাদের প্রকারভেদ, এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু দেয়নি, প্রকারভেদটা দিতে পারে কিন্তু এবার। বা তোমাদের বলতে পারে যে নীতিশাস্ত্রের সঙ্গে নারীবাদের সম্পর্ক বা পরিবেশ রক্ষায় নারীর ভূমিকা আলোচনা করো, এটাও কিন্তু দেয়নি, এটা ইম্পর্টেন্ট। ইকো ফ্যামিনিজম ঘুরিয়ে দিয়েছিল, তো এটা কিন্তু করে রাখবে 2 মার্কসের জন্য। নেক্সট হচ্ছে কি জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যা বৃদ্ধির কারণ বা জনবিস্ফোরণ কি, জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায় বা মানব কল্যাণ বা সামগ্রিক পরিবেশের উপর এর প্রভাব লেখো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি 2 মার্কসের জন্য একটা দিয়েছি, তোমরা 2 মার্কসের জন্য চিপকা আন্দোলনের তাৎপর্যটা পড়ে রাখবে আর লক্ষ্যটা পড়ে রাখবে 2 মার্কসের জন্য, ঠিক আছে। দুটো দুটো করে পয়েন্ট পড়ে রাখবে, দেখবে কি কি করে রাখবে দেখো। চিপকা আন্দোলন কবে হয়েছিল, ওটা এমসিকিউর জন্য কাজে লাগবে তোমার। নেক্সট দুটো করে তাৎপর্য, দুটো করে লক্ষ্য পড়ে রাখবে, সিম্পল হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট এবার আসছে হচ্ছে কি ডে শিফটের 4 নম্বর অধ্যায়। প্রথম সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন ডে শিফটের জন্য 4 নম্বর অধ্যায় থেকে, বিভাজ্য কাকে বলে, বিভাজ্য কয় প্রকার কী কী, মানুষ ও সৃষ্ট বিভাজ্যের কারণ আলোচনা করো। এবার মানুষ সৃষ্ট দুটি বিপর্যয়ের উল্লেখ করো, বা ধীরগতি বিপর্যয় কি একটু উদাহরণ দাও, প্রাক বিপর্যয় ও বিপর্যয় উত্তর ব্যবস্থা কি, বিপর্যয় ব্যবস্থা চক্র সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য করো, বিপর্যয় সতর্কতা ব্যবস্থার উপরে একটি টিকা লেখো। এটা কিন্তু একটা কম্বাইন প্রশ্ন, তুমি যদি কাকে বলে পড়ে নাও, কয় প্রকার পড়ে নাও, তাহলে হচ্ছে কি কয় প্রকারের মধ্যে তোমার মানুষ সৃষ্ট বিপর্যয়, প্রাকৃতিক সৃষ্ট বিপর্যয়, ধীরগতি বিপর্যয়, তারপর হচ্ছে কি যে প্রাক বিপর্যয় বা বিপর্যয় উত্তর, এগুলো কিন্তু ভালো করে তোমার হয়ে যাবে প্রকার দিয়ে। তাহলে প্রকার পড়ে নিচ্ছ, অল্টারনেটিভ যে অর প্রশ্ন আছে সেটাও কিন্তু হয়ে যাবে, সেইভাবে কিন্তু পড়বে বা নোটসটা সেভাবে বানাবে, তাহলে এক্সট্রা প্রশ্ন পড়তে হয় না। নেক্সট হচ্ছে কি দেখো 4 নম্বর অধ্যায় থেকে যে কোনো 2 প্রকারের প্রাকৃতিক বা মানুষসৃষ্ট বিপর্যয়ের পরিচয় দাও। এটার কারণ পড়বে আর প্রভাব পড়বে আর গুরুত্বটা পড়বে, গুরুত্বটা লেখা হয়নি, কারণ প্রভাব গুরুত্ব এই 3টে জিনিস পড়ে রাখবে, 2-4টে করে পয়েন্টস করে রেখে পড়ে রাখবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট ডে শিফটের জন্য মিনেমাটা বিপর্যয়, কেদারনাথ বন্যা এবং ভোপাল গ্যাস বিপর্যয়, তারপর হচ্ছে কিছু ঘূর্ণিপাত আয়লা। রেমালটা জাস্ট 2 মার্কসের জন্য দেখে রাখবে, বাদ বাকি মিনামাটা, কেদারনাথ, ভোপাল এবং আয়লা, এই কটার 4টে পোর্শন ভালো করে দেখে রাখবে। এই 4টে থেকে তোমাদের কিন্তু এবার একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন কিন্তু পড়বে, একটা 2 মার্কস একটা 5 মার্কস কিন্তু সব থেকে বেশি চান্স আছে। নেক্সট তোমাদেরকে এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতে ঘটে যাওয়া যে কোনো দুটি ক্রান্তীয় ঘূর্ণিপাত সম্পর্কে আলোচনা করো, তখন তোমাকে আয়লা বা রেমাল বলতে হবে, কিন্তু এই ভোপাল গ্যাস এইসব কিন্তু বলে চলবে না। নেক্সট তোমাকে 2 মার্কসের জন্য দিতে পারে সাইক্লোন কাকে বলে, সাইক্লোনের একটু উদাহরণ দাও, ঠিক আছে। এই ঘূর্ণিপাত আয়লা বা রেমাল এগুলো কিন্তু সাইক্লোনের মধ্যে পড়ে। নেক্সট প্রশ্ন 4 নম্বর থেকে ধস কাকে বলে, ধসের কারণ, ধস নিয়ন্ত্রণের উপায় বা ধস ভূমিধসের প্রভাব বা ধসের জন্য পরিবেশ কী কী ক্ষতি হয়। নেক্সট বিপর্যয় ব্যবস্থাপনা বা বিপর্যয় চক্রের মধ্যে সম্পর্ক, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে। নেক্সট বন্যা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, বন্যাটা করোনা থেকে 2 মার্কসের জন্য আসতে পারে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওজন স্তরটা 2 মার্কসের জন্য জাস্ট দেখে রাখবে, সিম্পল হয়ে গেল। নেক্সট 2 মার্কসের জন্য কিছু প্রশ্ন রেখেছি দেখো তোমাদের ডে শিফটের জন্য 4 নম্বর অধ্যায় থেকে, মিনেমাটা রোগের লক্ষণ কী ছিল। এবার আরেকটা কথা তোমাদের বলা হয়নি, যেহেতু অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, কিছু জিনিস বলা হচ্ছে না, তোমাদের কিন্তু কিছু অড প্রশ্ন আসে। অড প্রশ্ন কি, যে প্রশ্নগুলোর সাথে সিলেবাসের মধ্যে কোনো যোগসূত্র নেই তেমন ধরনের প্রশ্ন আসে, ওটা কিন্তু অড। ওই অড প্রশ্নের সাথে ডিল করতে গেলে তোমাকে আরও একটুখানি বেশি করে পড়তে হবে। ওই অড প্রশ্নগুলোর সাথে ডিল করার জন্য আমি হয়তো তোমাদের আর একটা ভিডিও পোস্ট করতে পারি, ঠিক আছে। যেমন এই মিনামাটা রোগের লক্ষণ, এই এই প্রশ্নটার সঙ্গে তোমাদের তোমাদের যে সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাসের মধ্যে এই প্রশ্নটা কোনো যোগসূত্র নেই। আর একটা প্রশ্ন এই ডি শিফট না কোনো শিফটটা দিয়েছিল, সেই একই টাইপের প্রশ্ন, ঠিক আছে। যে কিছু প্রশ্ন এমন অড টাইপের দেয় সেইগুলোর সাথে সিলেবাসের কোনো মিল নেই, বা ওরা কোন জায়গা থেকে নিজেরাই জানে না, তো এমন ধরনের প্রশ্ন কিন্তু উদ্ভট দেবে, সেটা কিন্তু প্রিপেয়ার থাকবে। এবং 2013 সালে ধ্বংসাত্মক কেদারনাথ বন্যার কারণ পড়ে রাখবে তুমি, দুর্যোগ সচেতন ব্যবস্থা এর সীমাবদ্ধতা পড়ে রাখলে। নেক্সট পেটা কি বলতে কি বোঝো, এই 4টে প্রশ্ন 4 নম্বর অধ্যায় থেকে 2 মার্কসের জন্য ভালো করে পড়ে রাখবে। নেক্সট আছে হচ্ছে কি 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায়ে ডে শিফটের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর অধ্যায় থেকে, অপরাধগত পরিবেশ শিক্ষা বলতে কি বোঝো, এই অপরাধগত পরিবেশ শিক্ষার কয়েকটি পদ্ধতি লেখো। নেক্সট পরিবেশ রক্ষায় তথ্য প্রযুক্তির ভূমিকা, এক্ষেত্রে সোশ্যাল মিডিয়া কীভাবে ভূমিকা পালন করে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা এবং সংক্ষেপে এনজিওর বৈশিষ্ট্য লেখো। এই 3টে প্রশ্ন এখান থেকে খুব ভালো করে পড়ে রাখবে বলে দিলাম, এখান থেকে পড়বেই পড়বে। নেক্সট পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা বা পরিবেশ রক্ষায় পরিবেশ শিক্ষার ভূমিকা, এগুলো করলে হয়ে যাবে, ঠিক আছে, তোমাদের রেসিপির জন্য 5 নম্বর থেকে। এবার কিছু 2 মার্কসের জন্য দেখো, শিক্ষা কীভাবে গণমাধ্যম পরিবেশ সচেতনতার বার্তা ছড়াতে পারে, 2 মার্কসের জন্য পড়ে রাখবে। নেক্সট এমন দুটি সরকারি প্রতিষ্ঠানের নাম করো যারা পরিবেশ রক্ষায় রক্ষা ব্যাপারে কাজ করে, ঠিক আছে। তাহলে তোমাদের ডে শিফট কভার হয়ে গেল, এইখান থেকে শেষ ডে শিফট, তোমরা এবার লেফট করতে পারো। এবার আমি বলবো মর্নিং শিফটের, ঠিক আছে। মর্নিং শিফটে যারা রয়েছে তোমাদের এবার প্রশ্নগুলো দেখে নাও, এখান থেকে শুরু হচ্ছে কি যে মর্নিং শিফটের প্রশ্ন, বোঝা গেছে। মর্নিং শিফটের প্রথমের নর্মালি চ্যাপ্টারের প্রশ্ন দেখো, তোমাদেরও কিছু প্রশ্ন যে ডি শিফটের যে সমস্ত প্রশ্ন বলেছি তোমাদেরও সেরকম ধরনের কিছু প্রশ্ন পড়তে হবে। নেক্সট
যেমন তিপ্লিসি বা সম্মেলন বা ঘোষণাপত্র বা ডিক্লারেশনস কি, পরিবেশগত শিক্ষার সাথে পরিবেশগত সচেতনতার সম্পর্ক আলোচনা করো, বা পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশ শিক্ষার গুরুত্ব লেখো। আর একটা কথা বলে দিই, বেসিক্যালি এর আগের বারে ডে শিফটেতে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন দেয়নি, বাট আবার তোমাদের দিয়েছিল বা ইভিনিং শিফটে দিয়েছিল। তো তোমরা এই চ্যাপ্টারটা একটুখানি লাস্টের দিকে পড়ো, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমার দেখো পরিবেশগত শিক্ষা কাকে বলে, পরিবেশগত শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা উদ্দেশ্যগুলো লেখো, বা পরিবেশগত শিক্ষার তাৎপর্য আলোচনা করো, বা পরিবেশগত শিক্ষার উপাদান লেখো। এই তিনটে প্রশ্ন এখান থেকে করে নেবে, হয়ে যাবে। এবার কিছু 2 মার্কসের প্রশ্ন দেখো, আমি ডে শিফটের দিনে তোমাদের ডে শিফটের প্রথম অধ্যায় থেকে 2 মার্কসের প্রশ্ন দিইনি, বা তোমাদের দিয়ে দিচ্ছি। যেমন পরিবেশ সচেতনতা বিধি দুটো উপায় লেখো, বা পরিবেশগত শিক্ষার দর্শন কাকে বলে, 2 মার্কসের জন্য আসতে পারে। নেক্সট পরিবেশ শিক্ষার দুটি মূল উদ্দেশ্য লেখো, 2 মার্কসের জন্য আসতে পারে। একজন নাগরিক হিসেবে পরিবেশ সচেতনতার মাত্রা কীভাবে বৃদ্ধি করবে, দুটি উপায় লেখো, ঠিক আছে। বা পরিবেশ শিক্ষার ব্যবহৃত কয়েকটি বহির্ভূত উপকরণ বা উপাদান উল্লেখ করো। এই 4টে 2 মার্কসের প্রশ্ন ভালো করে দেখে রাখবে। 5 মার্কসের প্রশ্ন লাস্টের দিকে করবে এই চ্যাপ্টার থেকে, যারা মর্নিং শিফটে রয়েছে, বাট 2 মার্কসের প্রশ্ন আগে করে নেবে এখান থেকে, বুঝে গেছে। নেক্সট আসি হচ্ছে কি চ্যাপ্টার 2 দেখো মর্নিং শিফটের কী কী পড়বে দেখো। প্রথম হচ্ছে কি যে পরিবেশগত আইন কাকে বলে, পরিবেশগত আইনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা বা গুরুত্ব লেখো, বিভিন্ন প্রকারের পরিবেশ আইন গুলি লেখো। এবার তুমি যখন এই বিভিন্ন প্রকার পরিবেশের আইন উল্লেখ করবে, তখন এখানটায় যতগুলো আইন আছে সমস্ত কিছু মেনশন করতে হবে, ঠিক আছে। বাট এবার এই আইনগুলো কিন্তু সেপারেটলি দিতে পারে, 5 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য কিন্তু দিয়েছে এর আগের বারেও। তো তুমি যদি এই প্রশ্নটা করে নাও, তাহলে তোমার কিন্তু এই সমস্ত আইন সম্বন্ধে একটা সেন্স চলে আসবে। যেমন ধরো বন্য সুরক্ষা আইন তোমাকে সেপারেটলি 2 মার্কসের জন্য বা 5 মার্কসের জন্য দিয়ে দিল, ঠিক আছে। তাহলে তুমি এটা করে নিচ্ছ, বিভিন্ন প্রকার আইন সম্বন্ধে করে নিচ্ছ, এই প্রশ্নটা কীভাবে আসতে পারে বলেও দিয়েছি। তো ধরো এটা দিলে তোমার 5 মার্কসের জন্য কী কী লিখতে হবে দেখো। প্রথমে এটার ডেফিনেশন দিতে হবে, মানে সংজ্ঞা, বন্য সুরক্ষা কাকে বলে, যে আইনের দ্বারা বন্য প্রাণীকে সংরক্ষণ করার জন্য করা হয়েছিল সেটাকে বন সুরক্ষা আইন বলা হয়। আইনটা পাশ হয় 1972 সালে, এবং এর উদ্দেশ্য কী ছিল, বন্যপ্রাণী যাতে সংরক্ষণ হয়, কেউ যেন হত্যা না করতে পারে, এরকম ধরনের কিছু। এই যে বানিয়ে বানিয়ে বলছি, এটাই লিখতে হবে তোমাদেরকে। বাট এই সমস্ত আইন সেপারেটলি আবার ইম্পর্টেন্ট নয়, সব আইন ইম্পর্টেন্ট নয়। যেমন বন্য সুরক্ষা আইন সেপারেটলি ইম্পর্টেন্ট, বা অরণ্য সুরক্ষা আইন ইম্পর্টেন্ট, জীব বৈচিত্র্য আইন ইম্পর্টেন্ট। এই আইনগুলো ভালো করে করবে, আর প্রত্যেক কটা আইন কিন্তু একটু করে দেখে যাবে ভালো করে, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন দেখো, যে কোনো দুটি আন্তর্জাতিক চুক্তি সম্বন্ধে আলোচনা করো, এর লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু, কারণ লেখো। তোমরা বেসিক্যালি এখানটায় যে সমস্ত চুক্তির কথা বলা আছে, সেই চুক্তিগুলোর ভালো করে উদ্দেশ্য এবং প্রয়োজনীয়তা পড়ে নেবে। তোমাদের এবারে, মানে যারা মর্নিং শিফটে রয়েছে, তোমাদের এবারে কিন্তু কিয়োটো প্রোটোকল সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কিয়োটো প্রোটোকল তোমাদের কিন্তু দেখবে ডে শিফটে যারা দেখেছে একটুখানি চোখ বুলিয়ে, ডে শিফটে কিন্তু অনেকগুলো চুক্তি দিয়েছে, বাট তোমাদের কিন্তু মর্নিং শিফটের একটাই চুক্তি দিয়েছে, কিয়োটো প্রোটোকল আর এজেন্ডা 21। এজেন্ডা 21 2 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বাট কিয়োটো প্রোটোকল কিন্তু তোমাদের 5 মার্কসের জন্য বা দিলেও দিতে পারে। এইটা একটা দিয়ে ভালো করে রাখবে। নেক্সট হচ্ছে কি পরিবেশগত নীতি কি, পরিবেশগত নীতি বাস্তবায়নের ভুল বা সমস্যা লেখো। নেক্সট এবার 2 মার্কসের কিছু প্রশ্ন দেখো, যেগুলো 2 মার্কসের জন্য দিতে পারে। যেমন দুটি আন্তর্জাতিক চুক্তি সম্বন্ধে আলোচনা করো, লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু, কারণ এবং প্রয়োজনীয়তা লিখতে হবে। এই প্রশ্নগুলো মানে কিয়োটো প্রোটোকল বা হচ্ছে কি যে জীব বৈচিত্র্য সম্মেলন বা জলবায়ু চুক্তি, এই দুটো চুক্তি তোমরা 2 মার্কসের জন্য পড়বে। 2 মার্কসের জন্য এই চুক্তির থেকে তোমরা শুধু লক্ষ্যটা ভালো করে দেখে রাখবে। এইগুলো দেখতে পারো তুমি, উদ্দেশ্য, বিষয়বস্তু, কারণ, প্রয়োজনীয়তা, গুরুত্ব দেখতে পারো, বাট লক্ষ্যটা ভালো করে দেখে রাখবে 2 মার্কসের জন্য। কিয়োটো প্রোটোকলের লক্ষ্য, এবং হচ্ছে কি যে কনভেনশনস অ্যান্ড বায়োলজিক্যাল ডাইভার্সিটি বা জীববৈচিত্র্য সম্মেলন, এগুলো একটু ভালো করে 2 মার্কসের জন্য দেখে রাখবে, যেটা মর্নিং শিফটে রয়েছে। হয়ে গেল। এবার চ্যাপ্টার 3 দেখো, চ্যাপ্টার 3 মর্নিং শিফটে কী কী পড়বে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে কি যে কোনো দুটি পরিবেশ আন্দোলন সম্বন্ধে লেখো। তোমাদের এবারে নর্মদা বাঁচাও আন্দোলন বা বড়বাদ আন্দোলন, বিষ্ণুই আন্দোলন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর চিপকো এবং সাইলেন্ট ভ্যালি। তো কটা তোমাদের চুক্তি দিয়েছি, এই আন্দোলন দিয়েছি। একটা হচ্ছে কি যে বড়বাদ আন্দোলন, বিষ্ণু আন্দোলন, চিপকো আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন। মর্নিং শিফটের জন্য সাইলেন্ট ভ্যালি আন্দোলন এবং বিষ্ণু আন্দোলন সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো তোমরা যখন এই চ্যাপ্টারে হাত দেবে, সবার আগে বিষ্ণু আন্দোলন করবে, তারপরে সাইলেন্ট ভ্যালি আন্দোলন করবে। এই দুটো প্রশ্ন 5 মার্কসের হয়ে যাওয়ার পরে, খুব ভালো করে হয়ে গেলে দেন তারপরে নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন করবে, ঠিক আছে। এই দুটো প্রশ্ন ভালো করে করবে তার মর্নিং শিফটের জন্য। নেক্সট পরিবেশ নৈতিকতা, পরিবেশ বা নীতিবাদ বা নিষেধ সম্পর্কে আলোচনা করো। কয় প্রকার, এই কয় প্রকারভেদ কিন্তু আসেনি কোনোবারে। পরিবেশ নীতিবাদের প্রকারভেদ এটা কিন্তু সিলেবাসে আছে, বাট কোনোবারে দেয়নি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং নারীবাদের সম্পর্ক পরিবেশের রক্ষায়, সেটা ভালো করে দেখে রাখবে। ইকো ফেমিনিজম আর নারীবাদ একই। নেক্সট জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যা বৃদ্ধির কারণ বা বিস্ফোরণ কি, জনসংখ্যা বৃদ্ধির উপায়, মানব কল্যাণ বা সামগ্রিক পরিবেশের উপর প্রভাব লেখো, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি দেখো হলো
এবার 2 মার্কসের দেখো, এই চ্যাপ্টার থেকে 2 মার্কসে কোন কোন প্রশ্নগুলো পড়বে। প্রথম প্রশ্ন পড়বে পুনর্বাসন বা পুনঃস্থাপন বলতে কী বোঝো, এর প্রয়োজনীয়তা কেন বা গুরুত্ব, সুবিধা অসুবিধা লেখো। নেক্সট সংস্কৃতি কীভাবে পরিবেশ রক্ষাকে প্রভাবিত করে। নেক্সট সংস্কৃতি কাকে বলে, পরিবেশের সংস্কৃতির সম্পর্ক বা পরিবেশ রক্ষায় এর ভূমিকা। পুনর্বাসন এবং পুনর্স্থাপনের মধ্যে পার্থক্য লেখো। পরিবেশ নীতিবাদে এন্ট্রোপোসেন্ট্রিক বলতে কী বোঝো বা ডিক ইকোলজি কী, বা ইকোসেন্ট্রিক দৃষ্টিভঙ্গি বলতে কী বোঝো বা ডিপ ইকোলজি কী। এটা একই একই প্রশ্ন আমি দিয়ে দিয়েছি। তো এইগুলো বেসিক্যালি তোমরা 2 মার্কসের জন্য ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। কিছু কিছু প্রশ্ন হয়তো 5 মার্কসের জন্য দেখাচ্ছে, বাট এগুলো তোমরা 2 মার্কসের জন্য পড়ে রাখবে। মানে ওই কিছুটা লাইন 3 থেকে 4 লাইন মতো করে 2 মার্কসের জন্য দেখে রাখবে এগুলো, ঠিক আছে। নেক্সট এবার হচ্ছে কি যে 4 নম্বর অধ্যায় থেকে দেখো, 4 নম্বর অধ্যায়ে তোমরা কি পড়বে দেখো, যে কোনো 2 প্রকারের প্রাকৃতিক বা মানসিক বিপর্যয়ের পরিচয় দাও। সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের হচ্ছে কি যে ভূপাল গ্যাস বিপর্যয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা খুব ভালো করে করবে। এইটা খুব ভালো করে করার পরে তারপরে ফুকুশিমা করবে, তারপর হচ্ছে কি মিনামাটা বিপর্যয় করবে। দেন তারপরে এগুলো হয়ে যাওয়ার পরে কেদারনাথ, তারপর হচ্ছে ঘুনুবাত আর রিমাল করবে, ঠিক আছে। তাহলে হয়ে যাবে। তোমাদের একটুখানি বেশি করে পড়তে হচ্ছে, বাট যদি রিস্ক নিতে চাও তাহলে ভোপাল গ্যাস বিপর্যয়, মিনামাটা আর পারমাণবিক ফুকুশিমা এই করে পড়ে যাও। কেদারনাথ এবং ঘূর্ণিবাত আয়লা, রিমাল এগুলো করতে হয়, বাট একটু পরে করে নিও। বা তোমাদের কিন্তু পরিবেশ প্রশ্ন ঘুরেও আসতে পারে, ভারতে ঘটে যাওয়া যে কোনো দুটি ক্রান্তীয় ঘূর্ণিবাত বলতে কী বোঝো, বা সাইক্লোনটা দেখে রাখবে ভালো করে, খুব বেশি ইম্পর্টেন্ট কিন্তু সাইক্লোন 2 মার্কসের জন্য। নেক্সট ভূমিকম্প কী, ভূমিকম্পের কারণগুলো লেখো, ভূমিকম্পের নিয়ন্ত্রণের প্রস্তুতি বা সতর্কতা, বা উপকেন্দ্র কী, ভূমিকম্প কীভাবে সংঘটিত, বা সুনামি এবং ঘূর্ণিঝড় কী, এটা কিন্তু দেখে রাখবে। নেক্সট ধস কাকে বলে, ধসের কারণ, ধস নিয়ন্ত্রণের উপায়, ভূমিধসের প্রভাব বা ধসের জন্য পরিবেশ বা মানুষের কী কী ক্ষতি হয়। নেক্সট বন্যা বা খরা কাকে বলে, বন্যার কারণ লেখো, বন্যা নিয়ন্ত্রণের উপায় লেখো। নেক্সট করোনা ভাইরাস বা কোভিড-19 সম্পর্কে লেখো, কোভিড-19 নিয়ন্ত্রণের ব্যবহৃত দুটি ভ্যাকসিনের নাম। আয়ন বায়ু দূষণ উপরে সংগ্রহ টিকা লেখো, বায়ু দূষণ কমানোর জন্য প্রধান দুটি কৌশল লেখো। তো এই চ্যাপ্টার থেকে তোমাদের কিন্তু 2টো 5 মার্কসের প্রশ্ন কিন্তু পড়ে, ওই কারণের জন্য এখানটায় প্রশ্ন কিন্তু বেশি। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন বেশি পড়ে। অনেক সময় বেসিক্যালি তোমরা দেখেছো, আগের ভিডিওতে আমি বলেছি যে এই চ্যাপ্টার থেকে 2 মার্কসের প্রশ্ন মোটামুটি 4টে থেকে 5টা পড়ে, 5 মার্কসের প্রশ্ন 2টো পড়ে। ওই কারণের জন্য এই চ্যাপ্টার থেকে একটু বেশি করে নর্মালি প্রশ্ন দেওয়া, ঠিক আছে। এবার কিছু 2 মার্কসের প্রশ্ন দেখে নাও। 2 মার্কসের প্রশ্ন দেখো, বিভাজ্য কাকে বলে, বিভাজ্য কয় প্রকার কী কী। নেক্সট মানুষের বিভাজ্যের কারণ, এটা কিন্তু একটা কম্বাইন্ড প্রশ্ন, সমস্ত প্রশ্ন কিন্তু 2 মার্কসের জন্য দেখে রাখবে। নেক্সট ঝুঁকি ও বিপন্নতার মধ্যে সম্পর্ক 2 মার্কসের জন্য। ওজন স্তরের ক্ষয় 2 মার্কসের জন্য। দেখো এগুলো আমি লিখেও দিয়েছি যে কোন শিফটে পড়েছে 2 মার্কসের জন্য। ডে শিফটের এই চ্যাপ্টার থেকে 1টা 2টো 3টে 4টে 2 মার্কসের পড়েছিল, বুঝতে পারছো কেন বেশি করে প্রশ্ন দেওয়া। নেক্সট বিপর্যয় কিভাবে দুর্যোগের সাথে সম্পর্কযুক্ত 2 মার্কসের জন্য। মিনিমাটা রোগের লক্ষণ কি 2 মার্কসের জন্য। 2013 সালে ধ্বংসাত্মক কেদারনাথ বন্যার কারণ লেখো 2 মার্কসের জন্য। দুর্যোগ সচেতন ব্যবস্থায় সীমাবদ্ধতা লেখো 2 মার্কসের জন্য। পেডাগি বলতে কী বোঝো 2 মার্কসের জন্য। ঘূর্ণিঝড় আয়লা কীভাবে সুন্দরবনের ডেন্টার সামাজিক জীবনকে প্রভাবিত করে 2 মার্কসের জন্য। তাহলে এগুলো কিন্তু 2 মার্কসের জন্য পড়ে রাখবে। বারবার করে বলছি এই চ্যাপ্টারটা কিন্তু থেকে কিন্তু অনেকগুলো 2 মার্কসের প্রশ্ন 5 মার্কসের প্রশ্ন দেয়, ওই কারণের জন্য প্রশ্নের পরিমাণ একটুখানি বেশি। নেক্সট 5 নম্বর অধ্যায়, তাহলে মর্নিং শিফটের লাস্ট অধ্যায় হচ্ছে কি যে 5 নম্বর বলছি। প্রথম প্রশ্ন দেখো, পরিবেশ সচেতনতা বিস্তারে তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট ডে শিফটের জন্য, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা আলোচনা করো, সংক্ষেপে এনজিওর বৈশিষ্ট্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা, পরিবেশ রক্ষায় পরিবেশ শিক্ষার ভূমিকা লেখো। 3টে প্রশ্ন খুব ভালো করে রাখবে, তাহলে আর কোনো প্রশ্ন করতে হবে না, বাট আমি কিছু এক্সট্রা প্রশ্ন দিয়েছি। এক্সট্রা প্রশ্ন হিসেবে যেমন পরিবেশ রক্ষায় রাজ্য দূষণ পরিষদের কার্যাবলী বা কেন্দ্র দূষণ পরিষদের কার্যাবলী লেখো। নেক্সট হচ্ছে কি তোমার এটা 2 মার্কসের জন্য বিভিন্নভাবে ঘুরে ফিরে আসতে পারে, দেখে নিও, ঠিক আছে। এবার আসছে হচ্ছে কি ইভিনিং শিফটের প্রশ্ন। এখান থেকে শুরু হচ্ছে কি যে ইভিনিং শিফটের প্রশ্ন, ঠিক আছে। ইভিনিং শিফটেরও চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি দিয়েছি। প্রথম চ্যাপ্টার থেকে দেখো, প্রথম চ্যাপ্টার তোমাদেরও কিন্তু এই বছরে পড়তে হচ্ছে টিফলিসি সম্মেলন বা ঘোষণাপত্র বা ডিক্লারেশনস কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর একবার বলে দিই, তোমাদের অনেক হয়তো শোনোনি, তোমাদের বেসিক্যালি 2024-এ এই চ্যাপ্টার থেকে কিন্তু 5 মার্কসের প্রশ্ন পড়েছে। তো তোমরা এই চ্যাপ্টারটা লাস্টের দিকে করবে, ঠিক আছে। দেন তারপরে মানে অন্য চ্যাপ্টারগুলো করা হয়ে যাওয়ার পরে এই চ্যাপ্টারটা লাস্টের দিকে করবে। তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে পরিবেশগত শিক্ষার মধ্যে পরিবেশগত সচেতনতা সম্পর্কে আলোচনা করো। পরিবেশ সচেতনতা গড়ে তুলতে পরিবেশ রক্ষার গুরুত্ব লেখো। নেক্সট পরিবেশ শিক্ষা কাকে বলে, পরিবেশ শিক্ষার গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা উদ্দেশ্যগুলি লেখো। পরিবেশ শিক্ষার তাৎপর্য আলোচনা করো, পরিবেশ শিক্ষার
উপাদান সম্পর্কে আলোচনা করো। নেক্সট 2 মার্কসের প্রশ্ন দেখো, পরিবেশ সচেতনতা বৃদ্ধি দুটি উপায়, পরিবেশ শিক্ষা দর্শনের সম্পর্কে আলোচনা করো। পরিবেশ শিক্ষা দুটি মূল উদ্দেশ্য লেখো। পরিবেশ একজন নাগরিক হিসেবে পরিবেশ সচেতনতার মাত্রা কীভাবে বৃদ্ধি করা যায়, দুটি উপায় লিখতে বলবে। নেক্সট পরিবেশ শিক্ষায় ব্যবহৃত কয়েকটি বিভিভূত উপকরণ বা উপাদান উল্লেখ করো। তোমাদের আর মর্নিং শিফটের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে প্রায় একই, তার কারণ তোমাদের আর মর্নিং শিফটের প্রশ্ন পড়েছিল 2024-এ, ওদের পড়েনি। এবার দেখো ইভিনিং শিফটে চ্যাপ্টার 2, প্রথম প্রশ্ন দেখো, পরিবেশগত আইন কাকে বলে, পরিবেশগত আইনের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা আর গুরুত্ব পড়বে। মানে এখানটায় সবকটা আইনের তোমাকে উদ্দেশ্য, প্রয়োজনীয়তার গুরুত্ব পড়তে হবে। এবার উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, গুরুত্ব একই বলতে গেলে, খুব একটা বেশি ডিফারেন্সেস নেই। তো তোমাদের প্রশ্নটা এইভাবে ডিরেক্টলি দিতে পারে যে পরিবেশগত আইন কাকে বলে, পরিবেশগত উদ্দেশ্য বা বিভিন্ন প্রকার আইন লেখো। যখন এই বিভিন্ন প্রকার আইন লিখতে বলবে তখন তোমাকে এখানটা যতগুলো আইন আছে সমস্ত মেনশনস করতে হবে। এবং এই প্রশ্নটা পড়া হয়ে গেলে এটা করা হয়ে যাচ্ছে যে যেহেতু তোমার কিন্তু যদি পরীক্ষাতে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে সেপারেটলিও আসে তুমি কিন্তু করতে পারবে। যেমন পরীক্ষাতে ধরো যদি বন্য সুরক্ষা আইন দিয়ে দেয় তখন তোমাকে কি লিখতে হবে, সংজ্ঞা দিতে হবে যে বন্য সুরক্ষা আইন কাকে বলে, যে আইনের দ্বারা বন্যপ্রাণীকে সংরক্ষণ করা হয়েছে সেই আইনটাকে বন্য সুরক্ষা আইন বলা হয়। কত সালে পাস করা হয়, 1972 সালে। উদ্দেশ্য কি, বৈশিষ্ট্য কি, গুরুত্ব কি, জাস্ট দু একটা করে দেখে রাখবে, সিম্পল হয়ে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট এবার তোমাদের মানে এই ইভিনিং শিফটের জন্য। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে দেখো, যে কোনো দুটি আন্তর্জাতিক চুক্তি সম্বন্ধে আলোচনা করো। লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু, কারণ আর প্রয়োজনীয়তা করতে হয়, বাট তোমরা ইভিনিং শিফট যেটা রয়েছে তোমরা উদ্দেশ্যটা আর গুরুত্ব বা প্রয়োজনীয়তা ভালো করে দেখবে মন্ট্রিল প্রোটোকল আর কিয়োটো প্রোটোকলের। তোমাদের আরও যে সমস্ত চুক্তি আছে ওগুলো বাদ দিয়ে দিয়েছে, ওগুলো 2 মার্কসের জন্য দিয়েছে। এই দুটো চুক্তি কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ইভিনিং শিফটের জন্য, বোঝা গেছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন দেখো, পরিবেশগত নীতি কি, পরিবেশগত নীতি বাস্তবায়নের ভুল বা সমস্যাগুলো লেখো, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি দেখো, 2 মার্কসের প্রশ্ন আমি দিয়েছি, যেমন হচ্ছে কি চুক্তিগুলো তোমরা লক্ষ্য আর উদ্দেশ্য পড়বে। তুমি যদি দেখো আমি কিন্তু 5 মার্কসের জন্য উদ্দেশ্য আর প্রয়োজনটা পড়তে বলেছি মন্ট্রিল প্রোটোকল আর কিয়োটো প্রোটোকলের, বা 2 মার্কসের জন্য এজেন্ডা 21 বা জীব বৈচিত্র্য সম্মেলন বা জলবায়ু চুক্তি, এই দুটোর লক্ষ্য আর উদ্দেশ্য পড়তে বলেছি। তার কারণ 2 মার্কসের জন্য এই দুটো প্রশ্নটা লক্ষ্য আর উদ্দেশ্য দিতে পারে ঘুরিয়ে ফিরে, বুঝা গেছে। নেক্সট হচ্ছে কি তোমরা 3 নম্বর চ্যাপ্টার দেখো যারা ইভিনিং শিফটে রয়েছে, তোমাদের কিন্তু এই প্রশ্নটা বিশাল গুরুত্বপূর্ণ। পুনর্বাসন বা পুনঃস্থাপন বলতে কি বোঝো, সংস্কৃতি পরিবেশ সংরক্ষণকে প্রভাবিত করে। নেক্সট পুনর্বাসন ও পুনঃসংস্থান কি, এর প্রয়োজনীয়তা কেন বা গুরুত্ব, সুবিধা অসুবিধা লেখো, সমস্যাগুলো লেখো বা পার্থক্য লেখো। সংস্কৃতি কাকে বলে, পরিবেশ ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক বা পরিবেশ সংরক্ষণের সংস্কৃতির ভূমিকা। এই প্রশ্নটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানটায় পুনঃস্থাপন ও পুনর্বাসন এবং সংস্কৃতি ওই দুটো টপিককে কম্বাইন করে দেওয়া রয়েছে, তোমরা সেপারেটলি করতে পারো, আদারওয়াইজ কম্বাইন করে একটা অ্যান্সার বানাতে পারো, বুঝা গেছে। নেক্সট 2 নম্বর প্রশ্ন দেখো, যে কোনো দুটি পরিবেশ আন্দোলন সম্পর্কে লেখো। তোমাদের এইবারে চিপকা আন্দোলন আর সাইলেন্ট ভ্যালি আন্দোলন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এবং তার মধ্যে থেকেও সাইলেন্ট ভ্যালি আন্দোলন সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা আন্দোলন যদি দেখো অন্য অন্য শিফটের আমি কিন্তু আন্দোলন অনেকগুলো দিয়েছি, বাট তোমাদের কিন্তু এবারে সাইলেন্ট ভ্যালি আন্দোলন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপর চিপকা আন্দোলন এই দুটো ভালো করে করবে, ঠিক আছে, ইভিনিং শিফটের জন্য। নেক্সট প্রশ্ন, পরিবেশ নৈতিকতা বা পরিবেশ নীতিবাদ বা নিঃস্বার্থবোধ সম্পর্কে আলোচনা করো। প্রকারভেদটা ভালো করে দেখে রাখতে বলছি সমস্ত শিফটের জন্য, প্রকারভেদ কিন্তু আসেনি, নীতিবাদ, পরিবেশ নীতিবাদের প্রকারভেদ বা নারীবাদের দৃষ্টিভঙ্গি বা ইকো ফ্যামিলিজম। নেক্সট হচ্ছে কি তোমার জনসংখ্যাকে বলে, জনসংখ্যা বৃদ্ধির কারণ, জনবিস্ফোরণ কি, জনসংখ্যা নিয়ন্ত্রণের উপায়, মানব কল্যাণ বা সামগ্রিক পরিবেশের উপরে প্রভাব লেখো। নেক্সট 2 মার্কসের জন্য কী করবে দেখো, 2 মার্কসের জন্য তোমরা নর্মদা বাঁচাও আন্দোলন বা বড়বাদ আন্দোলন এবং বিষ্ণু আন্দোলন দুটো ভালো করে করবে 2 মার্কসের জন্য, বোঝা গেছে। নেক্সট হচ্ছে কি তোমাদের আরেকটা প্রশ্ন দিয়ে দেয় 2 নম্বরে, পরিবেশ নীতিবাদে এনথ্রোপোসেন্ট্রিক বলতে কি বোঝো, বা ডিপ ইকোলজি কি, বা হচ্ছে কি যে ইকোসেন্ট্রিক দৃষ্টিভঙ্গি কি। এই 3টে প্রশ্ন ভালো করে দেখে রাখবে, এই প্রশ্নটা এখানটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, 2 মার্কসের জন্য চ্যাপ্টার থেকে। নেক্সট আসি, যারা ইংলিশ ভার্সন দেখে নিতে পারো, এখানটা ইংলিশ ভার্সনও রেখে দিয়েছে আমি। এবার 4 নম্বর অধ্যায় থেকে দেখো, 4 নম্বর অধ্যায় যে কোনো দুই প্রকারের প্রাকৃতিক বা মানসিক বিপর্যয়ের পরিচয় দাও। তোমরা যারা ইভিনিং শিফটে রয়েছো তোমরা মিনামাটা বিপর্যয়, তো হচ্ছে কি ফুকুশিমা বিপর্যয়, এই দুটো বিপর্যয় ভালো করে পড়বে, ঠিক আছে। এই দুটো বিপর্যয় ভালো করে পড়ার পরে তারপরে কেদারনাথ করবে, দেন তারপরে এই দুটো বিপর্যয় করবে, আয়লা আর রিমাল। এমন নয় যে কেদারনাথ বন্যা আসেনি বা ঘূর্ণিবাত আয়লা আসেনি, ঠিক আছে, এগুলো কিন্তু এসছে অন্য শিফটে, বাট তোমাদের মিনামাটা বিপর্যয় আর পারমানেন্ট ফুকুশিমা এই দুটো বেশি ইম্পর্টেন্ট। তারপরে এই দুটো করতেই হবে তোমাদেরকে, ঘূর্ণিবাত আর কেদারনাথ, এগুলো কিন্তু এসছেও। একটা প্রশ্ন ঘুরিয়ে দেয় যে কোনো দুটি ক্রান্তীয় ঘূর্ণিবাত আলোচনা করো। যখন এই ক্রান্তীয় ঘূর্ণিবাত দেবে তখন তোমাকে রেমাল এবং আয়লা আলোচনা করতে হবে। আর একটা প্রশ্ন 2 মার্কসের জন্য দেয়, সাইক্লোন কাকে বলে। নেক্সট বিপর্যয় কাকে বলে, বিপর্যয় কয় প্রকার কী কী, মানুষ এটা দিয়েছি না দিইনি। নেক্সট হচ্ছে কি বিপর্যয় কাকে বলে, বিপর্যয় কয় প্রকার কী কী, মানুষিত বিপর্যয়ের কারণ, দুটি বিপর্যয়ের উল্লেখ করো, ধীরগতি বিপর্যয় কাকে বলে, উদাহরণ দাও, বিপদ ও কীভাবে দুর্যোগ সম্পর্কযুক্ত ভালো করে দেখে রাখবে।
নেক্সট হচ্ছে কি দেখো বিপর্যয় ব্যবস্থাপনা বিপর্যয় চক্র সম্পর্কে আলোচনা করে, এটা কিন্তু 5 মার্কসের জন্য ভালো করে দেখে রাখবে। নেক্সট বন্যা খরা বা বন্যার কারণ লেখো, বন্যা নিয়ন্ত্রণের উপায় লেখো। এই 4 নম্বর অধ্যায় থেকে তোমাদের 2 মার্কসের 4টে প্রশ্ন এবং 5 মার্কসের 2টো প্রশ্ন দেয়, ওই কারণের জন্য এই চ্যাপ্টারের প্রশ্নটাও বেশি। নেক্সট ভূমিকম্প কি, ভূমিকম্পের কারণ লেখো, ভূমিকম্প নিয়ন্ত্রণের উপায়, সুনামি আর ঘূর্ণিঝড় কি। এটা আরেকটা প্রশ্ন, উপকেন্দ্র কি, ভূমিকম্প কিভাবে সংঘটিত হয়। নেক্সট ধস কাকে বলে, ধসের কারণ, ধস নিয়ন্ত্রণের উপায়, ভূমিধসের প্রভাব বা ধসের জন্য পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বা বায়ুর বায়ু দূষণ এর উপর সংগঠিত টিকা লেখো, বায়ু দূষণ কমানোর 2টি কৌশল, ঘূর্ণবাত ও পরিবেশগত ঝুঁকি সম্পর্কে টিকা লেখো। এবং 2 মার্কসের জন্য তোমরা হচ্ছে কি ভোপাল গ্যাস বিপর্যয় বা ভোপাল গ্যাস বিপর্যয়ের কারণ এটা ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। লাস্ট চ্যাপ্টার দেখে নাও, 5 নম্বর অধ্যায় থেকে তোমরা পরিবেশ সচেতন বিস্তারে তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা বিশাল ভালো করে পড়বে, এই বিষয় সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা আলোচনা করো বা এনজিওর বৈশিষ্ট্য লেখো। নেক্সট পরিবেশ রক্ষায় সরকারের ভূমিকা বা পরিবেশ রক্ষায় শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই 3টে প্রশ্ন ভালো করে হয়ে যাওয়ার পরে কটা এক্সট্রা প্রশ্ন করে যেতে পারো, পরিবেশ রক্ষা রাজ্যের দূষণের দূষণ পরিস্থিতির কার্যাবলী, কেন্দ্রীয় দূষণ পরিস্থিতির কার্যাবলী, এবং এইখান থেকে 2 মার্কসের জন্য দিতে পারে, বাট খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। তাহলে সমস্ত শিফট ওয়াইজ আমি দিয়ে দিলাম এবং টাইমিংও কিন্তু বলে দিয়েছি, যারা যে শিফটের দরকার সেই শিফটের টাইম ওয়াইজ কিন্তু ভালো করে দেখে নেবে। সো থ্যাংক ইউ সো মাচ।